হবিগঞ্জের যে হামলা আমরা দেখলাম, এনসিপির যে আক্রমণ করা হলো, এই হামলা এই আক্রমণ প্রমাণ করে বিএনপি তারাও নতুন করে স্বৈরাচার হতে চায়। আমরা দেখছি হবিগঞ্জের যে হামলা আমরা দেখলাম, এনসিপির যে আক্রমণ করা হলো, এই হামলা এই আক্রমণ প্রমাণ করে পেশিসের চরিত্র আবার তা ধারণ করতে চায়। আমরা স্পষ্ট করে বলতে চাই, 24-এর এই আন্দোলন পরবর্তী সময়ে যদি আবারও কেউ পেশিস হতে চায়, আবারও কেউ স্বৈরাচার হতে চায়, তাহলে বাংলার মানুষ বিগত পেশিসদেরকে যেই পথে বিতাড়িত করেছে, এদেরকে সেই পথে বিতাড়িত করা হবে। অর্থাৎ বাংলাদেশে জুলুমের রাজনীতি, সন্ত্রাসের রাজনীতি এই দেশে মানুষ আর করতে দিবে না। এদেশের মানুষ একটি কল্যাণ সমাজ প্রতিষ্ঠা করতে চায়, সুখী সমৃদ্ধ একটি সমাজ প্রতিষ্ঠা করতে চায়, যেখানে কাঁধে কাঁধ রেখে হাতে হাত রেখে এই দেশটাকে আগে নিতে চায়। অতএব সেই সমাজ যদি গড়তে ব্যর্থ হয়, তাহলে যারা ব্যর্থ হবেন তাদেরকে এর জন্য দায় গ্রহণ করতে হবে। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ রায়হাজার থানা কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিষ্ঠা সমাবেশ সম্মানিত সভাপতি, মঞ্চবিষ্ট আছেন জেলা নেতৃবৃন্দ, থানা নেতৃবৃন্দ, ইউনিয়ন থেকে আগত ভাইয়েরা, সবাইকে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আছে। প্রিয় সহযোদ্ধা ভাই ও বন্ধুগণ, আপনারা জানেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ 2016 সালের 28শে জুলাই হযরত পীর সাহেব চরমনের ঐতিহাসিক ঘোষণার মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। সে 2016 সালের 28শে জুলাই থেকে নিয়ে 2026-এর আজকে প্রায় 30শে জুলাই না, আজকে 31শে জুলাই আমরা আজকে দাঁড়িয়েছি। এই দীর্ঘ সময় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ মাঠে ময়দানে কাজ করেছেন, প্রায় 10 বছর হলো অতিক্রম করছেন। এই 10 বছরে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সারা দেশব্যাপী যে কার্যক্রম পরিচালনা করেছেন, যে যুবকদেরকে তৈরি করেছেন, যুব আন্দোলন যে অর্জনটা তারা করেছেন, তা হচ্ছে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ তৃণমূল থেকে নিয়ে কেন্দ্র পর্যন্ত যত প্রকার দায়িত্বশীল রয়েছেন, কর্মী রয়েছেন, সকল পর্যায়ে দায়িত্বশীল কর্মী এবং সমর্থক যারা রয়েছেন, এদের ব্যাপারে আমরা আত্মবিশ্বাসের সাথে বলতে পারি যে গত 10 বছর ইসলামী যুব আন্দোলন যে কর্মী তৈরি করেছেন, সমর্থন তৈরি করেছেন, সদস্য তৈরি করেছেন, এদের কারোর সাথেই নেশা এবং মাদক কোনো গন্ধ নেই। অর্থাৎ ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নেশামুক্ত, মাদকমুক্ত একটি যুব সমাজ তৈরি করেছে। গত 10 বছর ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ যুব সমাজ তৈরি করেছেন, যারাদের মাঝে টেন্ডারবাজি নেই, চাঁদাবাজি নেই, সন্ত্রাসী নেই, নৈরাজ্য নেই, দর্শনের কোনো কার্যক্রম নেই। অর্থাৎ সকল অন্যায় থেকে মুক্ত রেখে এটি আদর্শিক যুব সমাজ তৈরি করার কাজ করেছে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ। আমরা বিশ্বাস করি যে এই যুব সমাজ তৈরি হয়েছে, এই যুব সমাজ যদি আগামীর বাংলাদেশ পরিবর্তনে, আগামীর বাংলাদেশ বিনির্মাণে দায়িত্ব গ্রহণ করতে পারেন, এই রাষ্ট্র দায়িত্বভার গ্রহণ করতে পারেন, তাহলে বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হতে বাধ্য হবে ইনশাআল্লাহ। এবং এই রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণ করতে যদি পারেন, তাহলে বাংলাদেশের যে টাকা আজকে বিদেশে পাচার হয়ে যাচ্ছে, সেই বিদেশে টাকা পাচার করার মতো দুঃসাহস আর কেউ দেখাতে পারবে না। অর্থাৎ আমার দেশের যদি ভালো করতে হয়, দেশের উন্নয়ন করতে হয়, দেশের কল্যাণ করতে হয়, তাহলে আদর্শ মানুষ ছাড়া, একজন ভালো মানুষ ছাড়া এই দেশের কল্যাণ করা সম্ভব না, আদর্শ সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব না। আর সেজন্যই পীর সাহেব চরমনাই ইসলামী যুব আন্দোলন প্রতিষ্ঠা করেছেন, যে যুবকদেরকে যে আদর্শিকভাবে উন্নত করা যায়, নৈতিকভাবে এদেরকে শক্ত অবস্থান তৈরি করা যায়, তাহলে আগামীর বাংলাদেশে যেনতেনভাবে কেউ আর রাষ্ট্রীয় ক্ষমতাও যেতে পারবে না। কারণ বাংলাদেশে প্রায় 5 কোটি যুবক রয়েছেন। এই 5 কোটি যুবকের যদি মুষ্টিবদ্ধ 10 কোটি হাত যদি একবারে আল্লাহু আকবার ধ্বনি তুলতে পারেন, আর এই যুবকরা যদি আগামীর বাংলাদেশ পরিবর্তনে ওয়াদাবদ্ধ হতে পারেন, অঙ্গীকারবদ্ধ হতে পারেন, বাংলাদেশে আর কোনো দুর্নীতিবাজ ক্ষমতা আসতে পারবে না। অতএব যুবকদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, যুবকদেরকে আগামীর বাংলাদেশ বিনির্মাণে, আগামীর বাংলাদেশের রাষ্ট্রীয় ভার দায়িত্ব গ্রহণ করার জন্য এখন থেকে কাজ করতে হবে। সেক্ষেত্রে 2500 যুবক ভাইদেরকে আহ্বান জানাবো, আসুন আমরা ঐক্যবদ্ধ হই আগামীর বাংলাদেশ বিনির্মাণে, আগামীর বাংলাদেশে একটি আদর্শিক সমাজ প্রতিষ্ঠা করার জন্য, আগামীর বাংলাদেশকে একটি কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য আমরা কাজ করি। প্রিয় ভাই ও বন্ধুগণ, আজকে আমরা জুলাই মাসে অতিক্রম করছি। জুলাই আমাদের প্রেরণার একটি জায়গা, জুলাই আমাদের চেতনার জায়গা। জুলাই আমাদেরকে স্মরণ করিয়ে দেয়, যত বড় স্বৈরাচারই হোক না কেন, যত বড় জুলুম হোক না কেন, কোনো জুলুমবাজ, কোনো স্বৈরাচার এদেশের মানুষেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে পরিচালনা করা কোনো শক্তি রাখে না। বরং এই জুলাই বারবার মনে করে দেয়, যারা এই স্বৈরাচার হতে চাবে, যারা এই স্বৈরাচারী আচরণ করতে চাইবে, তারা কেউই এদেশের মানুষের ভাগ্য নিয়ে সিনেমি করার কোনো সুযোগ তারা পাবে না। ভাই ও বন্ধুগণ, আমরা জুলাই তৈরি করলাম, জুলাই সৃষ্টি হলো, নতুন আমরা বাংলাদেশকে প্রত্যাশা করেছিলাম, কিন্তু নতুন বাংলাদেশে আমরা দেখছি রাষ্ট্রীয় ক্ষমতা আসার পর বিএনপি যখন দেশ পরিচালনা করছেন, তাদের দেশ পরিচালনা দেখে মনে হচ্ছে তারাও নতুন করে স্বৈরাচার হতে চায়। আমরা দেখছি
হবিগঞ্জের যে হামলা আমরা দেখলাম, এনসিপির যে আক্রমণ করা হলো, এই হামলা এই আক্রমণ প্রমাণ করে পেশিসের চরিত্র আবার তা ধারণ করতে চায়। আমরা স্পষ্ট করে বলতে চাই, 24-এর এই আন্দোলন পরবর্তী সময়ে যদি আবারও কেউ পেশিস হতে চায়, আবারও কেউ স্বৈরাচার হতে চায়, তাহলে বাংলার মানুষ বিগত পেশিসদেরকে যেই পথে বিতাড়িত করেছে, এদেরকে সেই পথে বিতাড়িত করা হবে। অর্থাৎ বাংলাদেশে জুলুমের রাজনীতি, সন্ত্রাসের রাজনীতি এই দেশে মানুষ আর করতে দিবে না। এদেশের মানুষ একটি কল্যাণ সমাজ প্রতিষ্ঠা করতে চায়, সুখী সমৃদ্ধ একটি সমাজ প্রতিষ্ঠা করতে চায়, যেখানে কাঁধে কাঁধ রেখে হাতে হাত রেখে এই দেশটাকে আগে নিতে চায়। অতএব সেই সমাজ যদি করতে ব্যর্থ হয়, তাহলে যারা ব্যর্থ হবেন তাদেরকে এর জন্য দায় গ্রহণ করতে হবে। তো ভাই ও বন্ধুগণ, জুলাইয়ের আন্দোলনের মধ্য দিয়ে যারা বিরোধী দলের ভূমিকা আছেন, আমরা ভেবেছিলাম আপনারা বিরোধী দলে গেলে এদেশের মানুষের ভাগ্য পরিবর্তনে, মানুষের মৌলিক অধিকার নিয়ে কথা বলবেন। আমরা দেখছি বিরোধী দলের নেতারা সংসদে কথা বলছেন, তারা তাদের পারিবারিক ইতিহাস তুলে ধরছেন। কেউ কেউ তো তার বাবার ইতিহাস বলতে গিয়ে, মুক্তিযোদ্ধা বানাতে গিয়ে আমরা দেখলাম তার জন্ম সুষম হয়নি। অর্থাৎ আমাদের সংসদটাকে আজকে তারা একটা খুশ গল্পের জায়গা বানিয়ে নিয়েছে। মানুষের মধ্যে যে আবেগ আগ্রহ জায়গা ছিল, মানুষ যেই প্রত্যাশা থেকে ভোট দিয়েছেন, তাদেরকে জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য তাদেরকে সংসদে পাঠিয়েছেন, মানুষের অধিকারের কথা বলার জন্য পাঠিয়েছেন, তারা সেখানে গিয়ে বিএনপির সাথে কুসুম কুসুম আলোচনা করছে। অর্থাৎ তারা সংসদে গিয়ে বিরোধী দল হিসাবে এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য তারা ভূমিকা রাখতে পারছে না। বরং আজকে ভূমিকা রাখতে পারত, তাহলে আজকে জুলাই সনদের মধ্য দিয়ে আজকে বাংলাদেশ পরিচালনা হওয়ার কথা, আজকে জুলাই সনদের মধ্য দিয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণ হওয়ার কথা। আজকে আমরা হবিগঞ্জে যে ঘটনা দেখলাম, যদি জুলাইয়ের যে চেতনা ধারণ করতে পারত, তাহলে আজকে হবিগঞ্জে এই ঘটনা করতে পারত না। কারণ এই এনসিপির যে ভুল ছিল, যখন জাতীয় সরকার হলো, যখন সংলাপ হলো জুলাই সনদ নিয়ে, সেখানে আমরা বলেছিলাম একটি জাতীয় সরকার গঠন করতে হবে। আর জাতীয় সরকার গঠন করতে হলে পিআর পদ্ধতি নির্বাচন দিতে হবে। পিআর পদ্ধতি ছাড়া আগামীর বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব নয়। যখন আমরা পিআরের দাবি তুললাম, জাতীয় সরকারের দাবি তুললাম, তখন বিএনপি নোট অফ ডিসেন্ট দিলেন। তখন এই এনসিপিও আমাদের পাশে দাঁড়াতে পারেনি, বরং তারা পিআরের বিষয়ে নীরব থেকেছে। আজকে পিআরের বিপরীতে নীরব থাকার কারণে আজকে বিএনপি স্বৈরাচার হওয়ার সুযোগ তৈরি হচ্ছে। অতএব এই দায় এই বিরোধী দলকে নিতে হবে, এই এনসিপিকে নিতে হবে। আজকে যদি পিআর পদ্ধতি নির্বাচন হতো বাংলাদেশে, তাহলে বাংলাদেশের প্রেক্ষাপট আজকে ভিন্ন হতে পারত। অতএব পিআর পদ্ধতি নির্বাচন ছাড়া মানুষের ভাগ্য পরিবর্তন করা আসলে আদৌ সম্ভব না, এটা আবারও প্রমাণিত হলো। অতএব ভাই ও বন্ধুগণ, আসুন আমরা ঐক্যবদ্ধ হই, আমরা এমন একটি সুখী সমৃদ্ধ মত আমরা গড়ে তুলি, আমরা 2,500 গড়ে তুলি, যেই 2,500-এর মধ্য দিয়ে মানুষের ভাগ্য পরিবর্তন হবে, এসব মানুষের নৈতিকতার দিক থেকে উন্নয়ন হবে, এবং মানুষ একবেলা না খেয়ে থাকবে না, বরং সকলে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে এই সমাজকে, এই দেশকে তারা গড়ে নিতে পারবে। যদি আমরা সেটা করতে পারি, তাহলে আগামীর বাংলাদেশে আমাদের যে স্বপ্ন, যে লক্ষ্য, যে উদ্দেশ্য নিয়ে আমরা রাজনীতি করছি, তা বাস্তবায়ন করা সম্ভব হবে। আর যদি আমরা সেই জায়গাতে মানুষের ভাগ্য পরিবর্তন করতে না পারি, মানুষের কল্যাণে কাজ করতে না পারি, জাতির কল্যাণে কাজ করতে না পারি, তাহলে আবারও সেই বিগত দিনে যে রাজনীতি, পচাগন্ধা রাজনীতি, সেই রাজনীতি আবার আমাদের মধ্যে ধাবিত হবে। আর সেই রাজনীতির মধ্য দিয়ে আবারও দেশটা কলুষিত হবে। আমরা 71-এ রক্ত দিয়েছি, আমরা 90 গণঅভ্যুত্থানে রক্ত দিয়েছি, আমরা 24-এ রক্ত দিয়েছি, আমাদেরকে বারবার রক্ত দিতে হবে, কিন্তু আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না। অথবা আমাদের ভাগ্যের পরিবর্তন করতে হলে আমাদেরকে সজাগ হতে হবে, আমাদের যার যার অবস্থান থেকে আমাদেরকে দায়িত্ব নিতে হবে, যে আগামীর বাংলাদেশে যাতে করে যেনতেনভাবে আর কেউই রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করতে না পারে। আর সেই জায়গায় যদি আপনাকে দায়িত্ব গ্রহণ করতে পারেন, যুব আন্দোলন দায়িত্ব গ্রহণ করতে পারে, আগামী নির্বাচনগুলো, স্থানীয় নির্বাচনগুলো আসছে, সেই স্থানীয় নির্বাচনে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ যদি প্রত্যেকটা ইউনিয়নে, প্রত্যেকটা ওয়ার্ডে, পৌরসভাতে আমরা যদি প্রার্থী তৈরি দিতে পারি, ইসলামী আন্দোলনকে সহযোগিতা করতে পারি, যেখানে ইসলামী আন্দোলন প্রার্থী দিতে পারবে না, যেখানে ইসলামী আন্দোলন প্রার্থী সংকট দাঁড়াবে, সেখানে এই যুব আন্দোলনকে প্রার্থীর ভূমিকা দাঁড়াতে হবে। পারবেন আপনারা ইনশাআল্লাহ? আপনারা 2,500 যুবকরা আজকে সিদ্ধান্ত নেন যে 2,500 যতগুলো ইউনিয়ন রয়েছে, যতগুলো ওয়ার্ড রয়েছে, প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা ইউনিয়নে আমি নির্বাচন করবো, আমি মেম্বার হব, আমি চেয়ারম্যান হব। যেইখানে যার আবার সুযোগ আছে, যোগ্যতা আছে, সেখানে তাকে কোয়ালিফাই করার জন্য আমরা চেষ্টা করতে পারবো না ইনশাআল্লাহ? আমরা ইসলামী আন্দোলনকে সহযোগিতা করতে চাই, ইসলামী আন্দোলন হাতকে শক্তিশালী করতে চাই। আর শক্তিশালী করতে হলে আমাদেরকে ইসলামী আন্দোলনের সামনে পিছে থেকে ইসলামী হাতকে শক্তিশালী করা, এবং নতুন যে নারায়ণগঞ্জ জেলা সৃষ্টি হয়েছেন, এই শাখাকে গতিশীল করার জন্য যুব আন্দোলনকে মুখ্য ভূমিকা পালন করতে হবে। আমরা বিশ্বাস করি যেই চিন্তা থেকে, যেই পরিকল্পনা থেকে নারায়ণগঞ্জকে ভাগ করে দিয়ে আপনাদের জন্য এই জেলা তৈরি করা হয়েছে, এই জেলার মধ্য দিয়ে আগামীর যে নারায়ণগঞ্জ মহানগর এবং জেলা যেই ডিভাইড হয়েছে, ভাগ করে দেওয়া হয়েছে,
এই ভাগের মধ্য দিয়ে নারায়ণগঞ্জ জেলা দুর্বল হবে না সবল হবে? আমরা বিশ্বাস রাখি এই 3 থানা বা 4 থানার অর্ধেক নিয়ে যেই নারায়ণগঞ্জ জেলা তৈরি হয়েছে, এই 3 থানা এবং এই অর্ধেক থানা নিয়ে এই নারায়ণগঞ্জ জেলা আগামী দিনে সারা বাংলাদেশকে মডেল জেলা হিসেবে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আর সেই জন্য যুব আন্দোলনকে ইসলামী আন্দোলনে সর্বাত্মক সহযোগিতা করে আগামীর আন্দোলন সংগ্রামে পাশে থাকার আহ্বান জানিয়ে আমি বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।